হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব বেশি ভালো আছো। তোমাদেরকে স্বাগতম আরো একটি নতুন ক্লাসে। আজ আমরা পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় অর্থাৎ তরঙ্গ শব্দ এটার সেকেন্ড ক্লাস করতে যাচ্ছি। অ্যান্ড আজকে আমাদের সেকেন্ড ক্লাস, অ্যান্ড আই হোপ যে তোমাদের এই অধ্যায়টা ভালো লাগবে, কারণ আমি অধ্যায় বেসিক থেকে শুরু করছি একদম তোমাদের একদম কোর লেভেল থেকে স্টার্ট করে একদম দিক পর্যায়ে নিয়ে যাবো। দেখো, বই পড়লে সবাই সব বুঝতে পারে। যদি বইটা ডিপলি পড়ো তাহলে হয়তো বা তুমি অনেক কিছু বুঝতে পারবে, কিন্তু মানুষ তারপরেও কেন টিচার খোঁজে, কেন মানুষ টিচারের কাছে যায়? কারণ একজন মানুষ মুখে তোমাকে যেভাবে বুঝিয়ে দেবে, একজন মানুষ মুখে তোমাকে যেভাবে শিখিয়ে দেবে, সেটা আর কেউ দিতে পারবে না তুমি। আর যদি প্র্যাকটিক্যাল দেখা যাবে সেটা আরো ভালো। আমরা কোনোদিন প্র্যাকটিক্যাল দেখে নেই, তোমরা কোনোদিন প্র্যাকটিক্যাল দেখবা না, স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা যেটা দেখেছি সেটা তোমাদেরকে কিভাবে দেখাবো। নট অনলি মি, আমার থেকে অনেক হাই লেভেলের টিচাররা সেটা দেখেনি, বাট ইয়াস তারা হয়তো প্র্যাকটিক্যাল দেখাতে পারে, আমি পারি না, কারণ আই এম একটা প্রফেশনাল টিচার। যে ওইসব কথা বাদ, আজকে আমরা যে জিনিস পড়বো, আমরা গত ক্লাসে যেটা পেন্ডিং রেখে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে শব্দ তরঙ্গ নিয়ে কথা বলবো। আমরা ওয়েভ সম্বন্ধে আমরা সবকিছু ক্লিয়ার। আশা করি ওয়েভ সম্বন্ধে যা যা আছে আমি একদম ডিটেলস নেচে নেচে বুঝিয়ে দিয়েছি, আর বোঝানোর দরকার নেই, ঠিক আছে? সো আই হোপ তোমাদের এভরিথিং ইজ ক্লিয়ার এন্ড এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভ। ওকে, ঠিক আছে, তোমাদের সবকিছু ক্লিয়ার, এভরিথিং ইজ ক্লিয়ার। চলো আমরা এখন আমাদের যেই শুরু করি তাহলে ক্লাসটা, ঠিক আছে? সো আমরা তরঙ্গের বৈশিষ্ট্য পড়েছিলাম, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি পড়েছিলাম। আমরা আজকে পড়বো শব্দ তরঙ্গ। তো আমরা একটা একটা করে শুরু করবো। শব্দ তরঙ্গ তো বেশি বড় না, এটা নিয়ে বেশি আলোচনা করতে হবে না, বাট তারপরে আমরা শব্দ তরঙ্গটা পড়ে আমরা আরো জিনিস যা যা আছে সবকিছু পড়বো। সরি গাইস, আমার অনেক একটু কাশি হচ্ছে। সো আমরা এখন চলো দেখি শব্দ তরঙ্গ জিনিসটা কি, বই কি লেখা আছে। বই যা লেখা আছে লেখা আছে, আমরা আমাদের মতন পড়বো, কারণ বই লেখা যদি সবাই বুঝতো তাহলে সবাই বুঝতোই, ঠিক আছে? সবাই বুঝে না বই লেখা। আমি অনেক আচ্ছা আচ্ছা লোক দেখেছি কি ওই বই লেখা বোঝে না, সবাইকে টিচারের কাছে আসতেই হয়। কিন্তু হ্যাঁ, ডিফারেন্সটা গুড স্টুডেন্টস এন্ড ব্যাড স্টুডেন্টস এন্ড এভারেজ স্টুডেন্টস এর মধ্যে কিভাবে হয়? যারা গুড স্টুডেন্ট তারা ওই টিচারের কাছে বুঝে গিয়ে নিজে ওটাকে ডিপলি অ্যানালাইজ করে, ডিপলি ওটাকে পড়ে, পড়ার পরে তারা সেটাকে মাথায় ধারণ করতে পারে, সেটার ধারণা তারা নিতে পারে। তারা সেটার ধারণা নেওয়ার পরে তারা সেটাকে তারা সেটাকে ভালোভাবে অ্যানালাইজ করে, সেটাকে তারা ভালোভাবে মুখস্থ করে, মুখস্থ করার বিষয় থাকে সেটাকে ভালোভাবে বুঝে, বুঝার পর সেটাকে মাইন্ডে সেট করে নেয় যে এটা এইভাবে, এটা এইভাবে। তো ও যখন বেসিক গুলোকে ক্লিয়ার করতে থাকে, তখন এই ছোট ছোট বেসিক গুলোকে জোড়া লাগিয়ে ও দেখা যায় একটা বিশাল সমুদ্র বা পাহাড় সমান জ্ঞান ওর ভিতরে ঢুকিয়ে ফেলে। পরবর্তীতে ওইটা সে এক্সাম হলে গিয়ে উগলে দিয়ে আসে। ব্যাপারটা ওইখানে। অ্যান্ড যারা নেক্সটে পড়াতে চায় তারা আবার রিভাইজ করতে হয়, আবার পড়তে হয়, আবার স্টাডি করতে হয়, এটাই, ঠিক আছে? অ্যান্ড যেটা বললাম, তাহলে এবারে স্টুডেন্টরা কি করে? এবারে স্টুডেন্টরা বোঝে, জিনিসটা বোঝে, বাট তারা অ্যাপ্লাই করতে পারে না, কারণ তারা হয়তো সেটাকে ঠিক তেমন ভাবে অ্যানালাইজ করতে পারে না, ঠিক তেমন ভাবে সেটার ধারণাটা নিতে পারে না, সেই তেমন ভাবে সেটাকে মাথায় সেট করতে পারে না, ধারণাটা নিতে পারে না। বাট এবারে স্টুডেন্টরা এটা না করতে পারলে অন্য দিক থেকে তারা বেস্ট পর্যায়ে চলে যেতে পারে, যেটা অনেক টপারও পারে না। অনেক ক্রিটিক্যাল কথা বলছি, একটু বুঝে শুনো, ঠিক আছে? অ্যান্ড আরেক প্রকার ব্যাড স্টুডেন্ট, তারা কিছুই করে না, তারা মানে টিচারের কাছে বুঝেও না, পড়েও না, টিচারকে পড়াও না, কিচ্ছু করে না, তারা নিজের মন মতন ঘুরে বেড়ায়, বাট তারা এক সময় সাকসেস হতে পারে। ইটস খুবই 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 কম, বাট এবার স্টুডেন্ট সবচেয়ে বেশি সাকসেস হতে পারে লাইফে, কারণ দে হ্যাভ ট্যালেন্ট, যেটা তার কাজে লাগায় না, ভবিষ্যতে গিয়ে কাজে লাগায়। অ্যান্ড অনেক ব্যাড স্টুডেন্ট, অনেক এবার স্টুডেন্ট ঝরে যায়, একদম মাটির সাথে মিশে যায়, তাদেরকে খুঁজে পায় না। বাট টপাররা অল টাইম টপ করবে, অ্যান্ড তারা লাইফে সাকসেস পাবে, বাট নট দ্যাট টাইপস অফ সাকসেস যেটার জন্য তারা এত পরিশ্রম করেছে। অনেক কথা আছে এর পেছনে, অনেক ক্রিটিক্যাল কথাবার্তা আছে, অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আছে, আমি কোন বসে দিতে চাচ্ছি না। ওকে, আমরা পড়ায় ফোকাস করি। ওকে, শব্দ তরঙ্গ। আহ শব্দ তরঙ্গ যে ব্যাপারটা কি, এটা বই দেখো স্পষ্ট বলাই নেই। বলা হয়েছে শব্দ তরঙ্গ তৈরি করতে তার একটা উৎসের দরকার, সেটাকে পাঠানোর জন্য একটা মাধ্যমের দরকার হয়, এবং সেই শব্দ গ্রহণের জন্য কোন এক ধরনের রিসিভার দরকার। আমাদের চারপাশে অসংখ্য শব্দের উৎস রয়েছে। অবশ্যই সবচেয়ে পরিচিত শব্দ আমাদের কণ্ঠ,
যেখানে যে ভোকাল কর্ড আছে আমরা তার ভেতর দিয়ে বাতাস বের করার সময় সেখানে যে কম্পন হয় সেটা দিয়ে শব্দ তৈরি হয়। কথা বলার সময় আমরা যদি গলায় স্পর্শ করি তাহলে যে কম্পনটা অনুভব করতে পারবো, যে কম্পন অনুভব করতে হবে সেই কম্পনটাই হচ্ছে মূলত আমাদের স্বর। আমাদের কথা বলছি, আমরা যেটা কথা বলছি, এই কথা বলতে হচ্ছে আমাদের আহ শব্দ তৈরি করতে হয়, মানে এই কম্পনটা আমাদের শব্দ তৈরি করে দেয়। তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে পুরুষ মানুষের গলার স্বর মোটা এবং মেয়ে মানুষের গলার বা শিশুদের গলার স্বর তীক্ষ্ণ বা চিকন হয়, ঠিক আছে? যখন শব্দ তৈরি হয় তখন ফুসফুস থেকে বাতাস গলা দিয়ে বের হয়ে আসে। আমাদের গলায় ফুসফুস বাতাস ঢোকার জন্য বের হওয়ার জন্য রয়েছে ওয়াইন্ড পাইপের উপরে সব ওয়াইন্ড পাইপ, এর উপরে শব্দ সৃষ্টি করার জন্য রয়েছে ষড়যন্ত্র, যেটাকে আমরা বলি ল্যারিংস, ঠিক আছে? এটাকে বলি আমরা ল্যারিংস। ল্যারিংস এটাকে বলা হয় হচ্ছে LARYNX, এটাকে বলা হয় ল্যারিয়ানেক্স বা ল্যারিংস বলতে পারো, আমি তো উচ্চারণ করতে পারবো, বাট বানানটা মনে রাখলেই হবে। যে কোনো যেখানে দুটো পর্দা ভালভের মতো করে যেখানে দুটো পর্দা ভালভের মতন করে কাজ করে, এই পর্দা দুটোকে ভোকাল কর্ড বলা হয়। মানে এই যে আমাদের যে গলার স্বরটা থাকে, ঠিক আছে, ওয়াইন্ড পাইপ, এই ওয়াইন্ড পাইপে আমাদের দুটো আলাদা আলাদা পর্দা থাকে, এই দুটো পর্দা দুটোর নাম ভোকাল কর্ড। এই ভোকাল কর্ড গুলো হচ্ছে ভালভের মতন কাজ করে, মানে পাম্প দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের বাতাস বের হয় এবং নিচে নামে। এই যখন নিচ্ছি তখন আমাদের গলা দিয়ে কিন্তু বাতাস নামছে, এখন আমার পেট ফুলাই আর বুক ফুলাই, বাতাস গলা দিয়েই নামে। যখন যখন গলা দিয়ে নামছে তখন এই যে আমরা টান দিচ্ছি, এটা পাম্প করে নিচের থেকে, কারণ কাজ করে হচ্ছে আমাদের ভোকাল কর্ড গুলো। এই ভোকাল কর্ডের মাধ্যমে আমরা আওয়াজ করতে পারি। বাতাস বের করার সময় এগুলো কাঁপতে পারে এবং শব্দ তৈরি করতে পারে, যেটা আমি করছি। বয়সের সাথে সাথে পুরুষের ভোকাল কর্ড শক্ত হয়ে যায়, মেয়েদেরটি কোমলই থাকে, সেজন্য পুরুষের কম কম্পাঙ্কের শব্দ তৈরি করে, মেয়েরা বেশি কম্পাঙ্ক তৈরি করে, যে কারণে পুরুষের গলার স্বর মোটা, মেয়েদেরটি তীক্ষ্ণ, অর্থাৎ তীক্ষ্ণ গলা, যদি চিকন গলা অনেক জোরে মানে চিল্লাতে পারে যারা মেয়ে আছে স্বর, বাট মেয়েদের গলার স্বর মারাত্মক, ওরা যদি চিৎকার করে অনেক জোরে শোনা যায় এবং ওদের গলার স্বর ডেঞ্জারাস লেভেলে হয়ে যায়, ঠিক আছে? তোমাদের গলার স্বরটা চিকার মতো, সরি, অনেক তীক্ষ্ণ, মানে অনেক চিকন। আমাদের গলার স্বর যেটা হয় মোটা, আমার গলার স্বর অতটাও মোটা না, বাট অনেকের আছে এরকম ডেঞ্জারাস গলা হয়। আমার একটা নায়কের কথা মনে পড়ছে, অনেকের নামটা ভুলে গেছি, বাট তোমরা রোলেক্স, বিক্রম মুভিতে তোমরা হচ্ছে রোলেক্সের একটা সিন দেখতে পারো, যে ওর ডাক দেয় যে রোলেক্স, ওইখানের যে ভোকালটা, ওর ভোকাল আমি দেখেছি মারাত্মক। ওর যে গলার স্বরটা কি পরিমাণ মোটা, কি পরিমাণে মানে ভারী গলা স্বরটা, মারাত্মক একটা গলা, লায়ন টাইপ, লাইক এ টাইগার রোয়ারিং ভয়েস বলা হয় ওকে। তো ওই যে ভয়েসটা আছে, এরকম পুরুষ মানুষের আমাদের গলা এটা শক্ত হয়ে যায় বলে আমরা হচ্ছে ভারী গলায় কথা বলতে পারি, অ্যান্ড মেয়েরা এটাকে তীক্ষ্ণ গলায় কথা বলতে পারে, ঠিক আছে? দিস কাইন্ড অফ বায়োলজি এটার ভিতরে ঢুকে আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, এভরিথিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এর একে অপরের সাথে কানেক্টেড। আমাদের কণ্ঠস্বরে স্পিকারের শব্দ উৎস হিসেবে কাজ করে, যেখানে যে পাতলা ডায়াফ্রাম রয়েছে সেটাকে সুন্দর হিসেবে কাঁপিয়ে শব্দ তৈরি করা হয়। স্পিকারে দেখবে যখন বাজে তখন এই যে গোল্লাটা, হ্যাঁ, এই যে গোল্লাটা এটা দুপ দুপ করে বাজে না, এই যে দুপ দুপ করে বাজে, এই বাজারটাই হচ্ছে এই মানে এটা তো বুঝায় যে স্পিকার হচ্ছে, বাট ভিতরে এরকম কিছু যন্ত্রাংশ থাকে যেটা হচ্ছে ডায়াফ্রাম রয়েছে, মানে এই যে এরকম অনেক টান টান করে লাগানো একটা পর্দা থাকে, যেখানে হচ্ছে জোরে জোরে আঘাত করে টুং টুং করে শব্দ, ঢোল বাজা যেভাবে ওইভাবে কাজ করে, খানিকটা ভাবে পুরাটা না। এবং আরেকটা জিনিস, বাতাস ছাড়া কিন্তু কোনোভাবে কাজ করবে না, আমরা বলেছি। তো শব্দ তরঙ্গ মূল কাহিনীটা কি, এটাই তো বললাম না এখনো, ঠিক না? শব্দ তরঙ্গ হচ্ছে যে, এখানে একটা কথা বলেছে, সাধারণ কোন বস্তু কম্পনের ফলে কোয়ান্টাম দরকার হয়, এটা অনুদৈর্ঘ্য কারণ হলো দিকে কোম্পানি দিক এক, শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃত উপর নির্ভর করে, বায়ু মাধ্যমের বেগ কম তাহলে বেশি। যে শব্দ তরঙ্গ যেটা আছে এটা সিম্পলি আমি যেটা বলেছিলাম ওয়েভের কথাটা, হ্যাঁ, ওই যে ওয়েভ যেটা আমি দেখাইছিলাম নেচে নেচে যে কিভাবে কি করে না করে, তো ওই ওয়েভটাই জাস্ট শব্দটা বয়ে নিয়ে যায়, আর কিছুই না। আমি কথা বলছি, আমার এই যে এটা বললাম না, যেমন কথা, এই যে কথা বললাম, কথা বলার সাথে সাথে আমার মুখ থেকে যে শব্দটা বেরোলো, যে শব্দটা আমার ভোকাল কর্ড থেকে বেরিয়ে গেল,
ওই ওই শব্দটা একটা ওয়েভ আকারে হচ্ছে, মানে একটা ওয়েভ আকারে চলছে, ও চলছে চলছে, ও আমার কানে আসছে, মাইকেও চলে যাচ্ছে, ওই সারা ঘরে ছড়িয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের তরঙ্গ। অ্যান্ড সবচেয়ে বড় কথা, বাতাস ছাড়া জীবনও শব্দ চলবে না। কারণ শব্দ তরঙ্গের মাধ্যমে চলে, এবং তরঙ্গ বাতাস ছাড়া কিচ্ছু বোঝে না। তো বাতাসের মাধ্যমে দিয়ে চলে। যদি তুমি একটা এই বাতাস শূন্য কক্ষে মানে জীবনের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করো, তাও শোনা যাবে না। ব্যাপারটা এমনই। অ্যান্ড পানিতে গেলে শোনা যাবে, কারণ পানিতে অক্সিজেন থাকে। অ্যান্ড পানিতে এটার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেরকম বায়ুর মাধ্যমে এর বেগ কম হয়, কারণ ঘনত্ব বায়ুতে ঘনত্ব তো কম, ঠিক না? যেটা হচ্ছে শব্দ তরঙ্গের বেগ মাধ্যম প্রকৃতি নির্ধারণ করে, কারণ ঘনত্ব কম, তাই বেগ কম, বাট এটার যেই শব্দের কম্পাঙ্ক সবচেয়ে বেশি। তারপরে তরলের চেয়ে তরলে তার চেয়ে বেশি, কঠিন পদার্থে আরো বেশি। কঠিন পদার্থ অনেক জোরে বেগ হয়। কঠিন পদার্থ, এই যে দেখো কত জোরে শব্দ, মারলাম তো, কিন্তু শক্তটা পড়ার পর, শক্ত জিনিসটার উপর পড়ার পরে ওই যে বেগটা এটা অনেক জোরে, মানে অনেক বেশি হয়, তাহলে শব্দটা হয়। তো শব্দ তরঙ্গর মূল বৈশিষ্ট্য আমি পাইলাম না। আমি তোমাদেরকে যেটা বুঝাইলাম যে আমি একটা মানুষ যখন একটা কথা বলে, তখন তার মুখ থেকে এইভাবে 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 একটা তরঙ্গ সৃষ্টি হয়। এই তরঙ্গটাই চলতে 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 থাকে, এবং যেখানে যাওয়ার, যার কানে যাওয়া দরকার, তার কানেই ঘুরে যায়। ঠিক আছে, যাকে বললাম সে বুঝতে পারবে ব্যাপারটা মনে। ওকে, সো আমাদের শব্দ তরঙ্গ কমপ্লিট। এরপরে এরপরে যেটা আমাদের মেইনলি ম্যাথ আসবে, হ্যাঁ, প্রতিধ্বনি। প্রতিধ্বনিটা পড়ার আগে চলো আমরা একটা জিনিস বুঝে আসি, একটা জিনিস পড়ে আসে, বুঝবো কি আমরা পড়ি, চলো। প্রতিধ্বনি পড়ার আগে আমরা একটা জিনিস পড়ে আসি, লেটস গো। কি বলবো? শব্দের বেগের পার্থক্য, কোথায় কত বেগে শব্দ চলে, ঠিক না? সো এখন আমরা পড়বো শব্দের বেগের পার্থক্য। শব্দের বেগের পার্থক্য বলবো আমরা। কি বললাম? বাতাসে শব্দের বেগ সবচেয়ে কম, পানিতে তার চেয়ে বেশি, কঠিনে তার চেয়ে বেশি। সো এটা একটা চার্ট যদি আমরা বানাই ফেলি, শব্দের বেগ তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ শব্দের যে বেগ, এটা তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ কি? তাপমাত্রা কিন্তু সেলসিয়াসে না, কেলভিন স্কেলে তাপমাত্রা হতে হবে। মানে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে দেওয়া থাকলে এটা তোমরা কেলভিন স্কেলে নিয়ে আসবে। শব্দের বেগ বাতাসের চাপের উপর নির্ভর করে না, তবে বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক ভাবে নির্ভর করে। তাই বাতাসে জলীয় বাষ্প থাকলে বাতাসের ঘনত্ব কমে যায়, সেজন্য শব্দের বেগ বেড়ে যায়। মানে বাতাসের ঘনত্ব কমতো, সেজন্য শব্দের বেগ বেড়ে যায়। বাতাসে জলীয় বাষ্প থাকলে শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ। আচ্ছা, বাতাসের ঘনত্ব কমে যায়, সেজন্য শব্দের বেগ বেড়ে যায়। ওকে, শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, এটি মাধ্যমের স্থিতিস্থাপকের উপর নির্ভর করে। তরল এবং কঠিন পদার্থের প্রকৃতি বাতাস থেকে ভিন্ন, এবং স্বাভাবিক কারণে শব্দের বেগ ভিন্ন। তরলের শব্দের বেগ বাতাস থেকে বেশি, এবং কঠিন পদার্থের শব্দের বেগ তরল থেকেও বেশি। ঠিক আছে, আমরা এটা বুঝে ফেললাম। মানে এই যে শব্দের যে বেগ আছে, এটা বাতাসের ঘনত্বের বর্গমূলের উপর ব্যস্তানুপাতিক। বাতাসের মানে এটা এভাবে হবে, কিভাবে হয়, বাতাসের যে বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ঘনত্ব রয়ের বর্গমূল তার ব্যস্তানুপাতিক। মানে হয়তোবা এটা, হয়তোবা এটা, যে কোনো একটা হতে পারে, হয়তোবা এটা, হয়তোবা এটা। ঠিক আছে, যে কোনো একটা হবে। তো এবার চলো আমরা বাতাসের পার্থক্যটা দেখি, কোথায় কিরকম বাতাস হয়, ঠিক না? সো আমরা এবার করব হচ্ছে মাধ্যম। এখানে আমরা দেখব, ওকে, লেটস গো। প্রথমে আমরা দিব বাতাস, তারপর আমরা দিব হচ্ছে হাইড্রোজেন, সরি,
তারপর আমরা দিব হচ্ছে পারদ, তারপর আমরা দিব হচ্ছে পানি, তারপর আমরা দিব হচ্ছে লোহা, তারপর আমরা দিব হীরা। হীরাটা আমরা এই পাশে দিই, ওই পাশে দিলে তোমরা বুঝবা না। আহ হীরা, হীরাটা আমরা এখানে লিখবো, ঠিক আছে? ওকে, লেটস গো, আমরা চার্টটা তৈরি করে ফেলবো। ওকে, সো মাধ্যম দিলাম আমরা, এখন এমএস ইউনিভার্সিটি। কি বলেছিলাম? বাতাসে সবচেয়ে কম, তারপরে মানে হাইড্রোজেনে, হাইড্রোজেন কি, এটার মধ্যে জলীয় বাষ্প, মানে জলীয় বাষ্পটার মধ্যে বেশি, ঠিক আছে? বাতাসে এটার মধ্যে জলীয় বাষ্প আছে অনেক, হাইড্রোজেনের জলীয় বাষ্প থাকবে। এই জন্য এর ঘনত্ব কমে গেছে, এন্ড যখন ঘনত্ব কমে গেছে এর বেগ বেড়ে গেছে। পারদে জলীয় বাষ্প সংখ্যা অনেক বেশি থাকে, তাই এর ঘনত্ব বেড়ে যায় অ্যাকচুয়ালি। আচ্ছা, জলীয় বাষ্প তো পারদে থাকেই না, তো ঘনত্ব কমে যায়, ঘনত্ব তো বেড়ে যায়। তো ঘনত্ব বেড়ে গেলে তো মানে বেগের পার্থক্য অনেক বেশি হবে। তো চলো আমরা এখন এখানে লিখি 330, যেটা বাতাসের ক্ষেত্রে। হাইড্রোজেনের ক্ষেত্রে হবে তোমাদের 1284। ঠিক আছে, বুঝলে তোমরা? আচ্ছা, কই দিচ্ছি না, এটা হবে 1284। বাতাসের ক্ষেত্রে 330, হাইড্রোজেনের ক্ষেত্রে 1284। তাহলে পারদ পানি লোহার ক্ষেত্রে কত? পারদ পানি লোহা এবং একটা আছে হীরা। তো এগুলো দেখবে যে কত বেশি, ঠিক আছে? হীরাতে দেখবে যে কত বেশি হয়, জাস্ট দেখো তোমরা। তো পারদের ক্ষেত্রে তোমাদের এটা হয় হচ্ছে 1450, 1450। এবং তোমাদের পানির ক্ষেত্রে হবে হচ্ছে 1493। এবং লোহার ক্ষেত্রে এটা হবে 5000, 5000 প্লাস হয়, 5130 মেবি। অ্যান্ড হীরার ক্ষেত্রে তোমাদের এটা হবে হচ্ছে 12,000। আমরা শব্দের বেগের পার্থক্য লিখে ফেললাম। মাধ্যম কি কি আছে, মিটার পার সেকেন্ডে কত, হীরাতে কত, সব লিখে ফেললাম। ঠিক আছে, বাতাসের বেগের পার্থক্য আমরা লিখে ফেললাম, সরি, শব্দের বেগের পার্থক্য লিখে ফেললাম। আমাদের ওইটা দেখার দরকার নেই যে কিভাবে কি হবে, তোমরা এগুলো জাস্ট দেখবে, ঠিক আছে? আমাদের বেসিক কমপ্লিট শব্দের বেগের পার্থক্যে। এবার চলো, চলো আমরা কি করব তাহলে? আমরা আজকে জাস্ট হচ্ছে প্রতিধ্বনিটা পড়বো। আগামীকাল আমাদের লাস্ট বেসিক ক্লাস, নাকি আজকে বেসিক কমপ্লিট করে দিই তাহলে। আজকে বেসিক কমপ্লিট করে দিই, কালকে থেকে আমরা হচ্ছে সিকিউ প্র্যাকটিস করব, তারপর আমাদের হয়ে যাবে, ঠিক আছে? আমাদের শব্দের বেগের পার্থক্য তো কমপ্লিট। ওকে, আচ্ছা, তোমরা যদি টিপস টুপ জানো, যদিও তো এই বোর্ডটার কি করবো, মানে বোর্ডে দুদিন না লিখি তাহলে এটা এরকম সমস্যা। আমি দুদিন লিখতে পারিনি কারণ আমার পায়ে ব্যথা ছিল, আমি খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম। যাই হোক, আচ্ছা, তো প্রতিধ্বনি, প্রতিধ্বনি আমি একটু বলি, ঠিক আছে? আগে প্রতিধ্বনি লিখে নিই আমি এখানে। এটা আমরা এখন পড়বো হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি জিনিসটা কি? শব্দ যেহেতু এক ধরনের তরঙ্গ, তাই তার প্রতিফলন হতে পারে। সাধারণত বড় ফাঁকা দালানের ভেতরে কথা বললে এক ধরনের গম গম আওয়াজ হয়, সেটি প্রতিফলন ছাড়া আর কিছু নয়। দালানের ভেতর দূরত্ব বেশি নয় বলে শব্দটা আলাদাভাবে শুনতে পাই না। আমরা যখন কিছু শুনি তার অনুভূতিটা 0.1 সেকেন্ড পর্যন্ত থেকে যায় আমাদের কানে। একটা মাইক থেকে শব্দ হচ্ছে, এটা তোমার কানে তরঙ্গ আকারে এসে প্রবেশ করলো, তোমার কান, এটা মনে করো তোমার কানে এসে প্রবেশ করলো, তো তো বাহিনী আসতেছে না, তোমার কানে যখন এটা প্রবেশ করলো তখন তোমার কানে এটা স্থায়িত্ব থাকে 0.1 সেকেন্ড। তার মানে কি? আমি একটা কথা বলছিলাম, আমি এটা, এই যে একটা বাজালাম, তুড়ি বাজালাম,
তুড়ি বাজালাম, এই তুড়িটা বাজানোর সাথে সাথে আমার কানে তো শব্দ যাবেই, আমার কানে এটা 0.1 সেকেন্ড লাস্টিং করবে। তার মানে এই যে আমি কথা বলছি, আমার কথা ডবল হচ্ছে না কেন? কারণ এই শব্দটা প্রতিফলন হচ্ছে অ্যাবসলিউটলি, কারণ আমার সামনে দেয়াল আছে, আমার পিছনে দেওয়াল আছে, আমার সাইডে দেওয়াল আছে, আমার মানে আমার সামনে দেওয়াল আছে, আমার পিছনে দেওয়াল আছে, সব জায়গায় দেয়াল আছে। সব জায়গায় যখন দেয়াল আছে, তো এই দেয়াল থাকার ফলে আমি যখন কথা বলছি অ্যাবসলিউটলি প্রতিফলন প্রতিফলন হচ্ছে, কারণ যেটা তরঙ্গ সেটা যখন প্রতিফলন হচ্ছে, এটা 0.1 সেকেন্ডের আগেই আমার কানে চলে আসছে, 0.1 সেকেন্ডের পরে আসছে না। মানে এত দ্রুত প্রতিফলিত আমার কানে আসছে বলার বাইরে, 0.1 সেকেন্ডের আগেই আমার কানে আসতেছে। তার জন্য আমি প্রতিফলন শুনতে পাচ্ছি না, কারণ ওই শব্দ তোমার কানে এখনোই আছে। তো আমি কেন শুনবো আর একটা শব্দ? ঠিক না? লজিক তো এটাই। ধরো তোমার কাছে কিভাবে বোঝায় এটাকে, ধরো তুমি অনেক ক্রাউড একটা এরিয়ার মধ্যে আছো। আচ্ছা, আমি আমার নিজের মতন একটা বানাই। তুমি ধরো অনেক ক্রাউড একটা এরিয়ার মধ্যে আছো, একটা ক্রাউড একটা এরিয়ার মধ্যে আছো। এখন তুমি যখন একটা ক্রাউড এরিয়ার মধ্যে থাকবে, তখন তুমি অনেক শব্দ শুনতে পাচ্ছ আলাদা আলাদা জায়গা থেকে। তো তোমাকে, তুমি এইখানে আছো, এখানে দাঁড়িয়ে আছো, তোমাকে 20 মিটার দূর থেকে একজন লোক চিৎকার করে করে ডাকতেছে, এই শুনস না বেটা, ঠিক আছে? চিৎকার করে 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 ডাকতেছে তোমাকে অনেক দূর থেকে। তো তুমি এখন একটা ক্রাউড এরিয়ার মধ্যে আছো। তো তুমি যখন, ও যখন তোমাকে চিৎকার করে করে ডাকতেছে, তুমি যখন ক্রাউড এরিয়ার মধ্যে, হুম, তোমার কাছে অলরেডি অনেক সাউন্ড আছে শোনার জন্য, অনেক সাউন্ড আছে। তো তুমি ধরো না ওর মতন আরেকটা ডাক এই ক্রাউডের ভিতরে তোমাকে কেউ ডাকতেছে, তো ও অনেক ডাকতেছে, তুমি ওর ডাকটা শুনবা কিভাবে? কারণ ও তো অলরেডি ডাকতেছে তোমাকে। এখন ও যত জোরেই ডাকুক, মাইক নিয়ে আসার পরের ব্যাপার, বাট ও তোমাকে হচ্ছে অনেক জোরে ডাকতেছে। এখন ও সেম জোরে, মানে ও সেম জোরে ডাকলো, দূরত্ব তো 20 মিটার, সরি 20 মিটার অনেক বেশি হচ্ছে, দূরত্ব তো 20 ফিট। তো ওই 20 ফিট দূর থেকে ও যখন তোমাকে ডাকতেছে, তুমি তো শুনবা। কারণ কি? কারণ তোমার এখানে অনেক ক্রাউড, তোমার এখানে অলরেডি এই সাউন্ড এক্সিস্ট করতেছে। তো তুমি ওই সাউন্ড শুনবো করতে, শোনার তো কথা না, ঠিক না? এখন কি হলো, এখন এই ব্যক্তিটা নাই এখানে, ও মনে করো যে এখানেও আছে, ও এখানে বলার সাথে সাথে তুমি ক্রাউডের মধ্যে তোমাকে কেউ ডাকতেছিল, তো ওর ডাকা চলে গেল। হুম, ও ডেকে চলে গেল, তারপর ও ডাক দিল, তুমি স্পষ্ট শুনতে পারবে ওরা আমাকে ডাক দিছে, কারণ এখানে ক্রাউড নাই, এখন তুমি অন্য কারো ডাক শুনতেছো না। দ্যাটস দ্য কনসেপ্ট। আমাদের কানের মধ্যে 0.1 সেকেন্ড থাকে, তার জন্য এই 0.1 সেকেন্ডের আগে যদি আমাদের কানে আরেকটা প্রতিফলিত শব্দ আসে, আমরা ওটাকে নেগলেক্ট করে দিই, স্বর শুনবো না তোকে, কারণ আমার কানে অলরেডি একটা সাউন্ড আছে। বাট যখন এই সাউন্ডটা চলে গেল, ও যখন 0.1 সেকেন্ড পরে আসে, আমি ঠিকই শুনবো সাউন্ডটা, অর্থাৎ আমাদের প্রতিফলিত হয়, যেটা আমরা পাহাড়ে গেলে অথবা অনেক বড় দালানে জোরে সাউন্ড করি, অথবা আসবাবপত্র না থাকলেও আমরা সাউন্ড করলে প্রতিফলিত হয়, কারণ আসবাবপত্রের সাউন্ড অনবরত বাড়ি খাচ্ছে, আমরা বলেছি বাড়ি খাবে না। দ্যাটস দ্য কনসেপ্ট প্রতিফলিত। সো প্রতিদিনের বইতে কি বললো, কমপক্ষে 0.1 সেকেন্ড একটা ব্যবধান থাকা দরকার, মানে 0.1 সেকেন্ড থেকে যায়, তাই দুইটি শব্দ আলাদাভাবে শুনতে হলে দুটি শব্দের মাঝে কমপক্ষে 0.1 সেকেন্ডের একটা ব্যবধান থাকা দরকার। শব্দের বেগ 330 মিটার/সেকেন্ড, কাজে 0.1 সেকেন্ডের ব্যবধান তৈরি করতে কমপক্ষে 33 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। একটি বড় দেয়াল, দালান কিংবা খাড়া পাহাড়ের সামনে কমপক্ষে এই দূরত্ব অর্ধেক 45 মিটার দাঁড়ালে শব্দ গিয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসতে 0.1 সেকেন্ড সময় লাগে, তখন আমরা শব্দ পরিমাণ শুনতে পারি। অর্থাৎ এই যে শব্দের বেগের 330 মিটার/সেকেন্ড বললাম না, সো যেহেতু 0.1 সেকেন্ড ওর 330 মিটার/সেকেন্ড যদি শব্দের বেগ, তাহলে অর্থাৎ আমি 33 মিটার দূরত্ব থাকলেই আমি শব্দ ধ্বনি শুনতে পাবো। 33 মিটার দূরত্ব হলেই ও যখন প্রতিফলিত হয়ে আমার কাছে আসবে, ও চলে যাবে আমার কান থেকে, আমার কানে থাকবে না 0.1 সেকেন্ড থাকার কারণে। অর্থাৎ 33 মিটার মানে কি, আমি 16.5 মিটার দূরে থাকলেই হবে, কারণ শব্দ একটা যাবে আবার এটা চলে আসবে, দুটা 33 মিটার হয়ে যাবে। দেন প্রতিফলন নিয়ে আমাদের সব কনসেপ্ট ক্লিয়ার। আমরা যখন সিপি করবো তখন তার ব্যাপারটা জানবো। এরপরে শব্দের ব্যবহার, ত্রিমাত্রিক সিসমিক ওয়েভ, সুরযুক্ত শব্দ এবং শব্দ দূষণ, যেটা আমাদের পড়াতে 5 মিনিট বা 10 মিনিট লাগবে, তারপর আমাদের কাহিনী শেষ। আমাদের বই ক্লিয়ার হয়ে যাবে, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আমরা তারপরে জাস্ট হচ্ছে ম্যাথ করবো, তারপর আমাদের এখানে খতম। ওকে, তো শব্দের ব্যবহারটা কিভাবে করা হয়? ত্রিমাত্রিক সিসমিক ওয়েভটা কি আমি তোমাদেরকে বলি। ত্রিমাত্রিক সিসমিক ওয়েভ,
তোমরা বই নিশ্চয়ই এমন একটা চিত্র দেখছো। এটা হুম সো শব্দের ব্যবহার ত্রিমাত্রিক সিস্টেমিক ওয়েভ, সুরযুক্ত শব্দ, আল্ট্রাসাউন্ড ক্লিনার। আমরা বলতেছি প্রথমে সিসমিক ওয়েভ দেখি আমরা। মাটির নিচে গ্যাস বা তেল আছে কিনা দেখার জন্য সিসমিক ব্যবহার করা, সিসমিক সার্ভ ব্যবহার করা হয়। এটা দেখার জন্য মাটির খানিকটা নিচে ছোট একটা বিস্ফোরণ করা, বিস্ফোরণের শব্দ মাটির নিচে স্তরে আঘাত করে প্রতিফলিত হয়, উপরে ফিরে আসে। জিওফোন নামে বিশেষ এক ধরনের রিসিভার সেই প্রতিফলিত তরঙ্গকে ধারণ করে। আহ সমস্ত তথ্য বিশ্লেষণ করে মাটির নিচে নিখুঁত ত্রিমাত্রিক ছবি বের করা হয়, কোথায় গ্যাস বা কোথায় তেল আছে তা বের করা হয়, তা বের করে নেওয়া হয়। জীবন পদ্ধতি দুটি জানা থাকার কারণ উৎস থেকে জীবন শব্দ আসতে কতটুকু সময় লেগেছে জানতে পারতে হবে। মানে কি হচ্ছে, ধরো না এখানে একটা বোম আর একটা টাইম বোম রেখে দিলাম, ও দুম করে ফুটে গেল। হ্যাঁ, সো এইখানে মাটির খানিকটা নিচে, ঠিক আছে, এখানে না, সরি এখানে না, মাটির খানিকটা নিচে। তো ধরো না এইটা আমাদের মাটি, এই মাটি ও মানুষের, আমি হচ্ছে এইখানটায় একটা বোম লাগাই দিচ্ছি, এখানে একটা বোম লাগাই দিচ্ছি। তো আমি এখানে দাঁড়ায় আছি, আবার তুমি বোমের উপর দাঁড়ায় থাকো না, তাহলে কিন্তু ফুটে যাবে, ঠিক আছে। মানে তুমি যদি বোমের উপর দাঁড়ায় থাকো তাহলে সমস্যা। ধরো না আমি দাঁড়ায় আছি, নট ডু নট ট্রাই দিস এট হোম, তুমি বোমের উপর দাঁড়ায় থাকো না। তো যাই হোক, যখন এখানে একটা বিস্ফোরণ হলো, অনেক জোরে একটা বিস্ফোরণ হলো, এবং বিস্ফোরণ হওয়ার পরে আমার মাথায় ধরলো, আমার মাথায় না বিজ্ঞানীদের মাথায় ধরলো যে এইখানে কোনো একটা জায়গায় হয়তো তেল গ্যাস থাকতে পারে। আমি কোনোভাবে এটা বুঝছি, কারণ আমি আগে দেখছি যে হয়তো বা কারো হাড্ডি গুড্ডির নিচে চলে গেছে। যাক, আজে বাজে কথা বলতেছি এটা বাদ। সো ধরলাম যে মাটির অনেকটা নিচে একটা তেল আছে বা কিছু একটা আছে। তো যখন বিস্ফোরণ হয় তখন দেখা গেল এইভাবে, এইভাবে, আবার এইভাবে উঠে উঠে যাচ্ছে। এখন এই এই বাধাগুলো কোথায় পেলো? ধরো না তেল আছে, গ্যাস আছে, ওই তেল গ্যাস যে জমে জমে আছে না, ওই জমে জমে জায়গার মধ্যে ওই গ্যাস ধাক্কা খেতেছে, ধাক্কা খেতেছে, যে ধাক্কা খাওয়ার ফলে তারপর উপরে উঠে যাচ্ছে। ও যখন উপরে উঠে যাচ্ছে তখন এখানে সিসমিক সার্ভে, সিসমিক সার্ভে ধরনের একটা মেশিন, সিসমিক সার্ভে, সিসমিক সার্ভে অর্থাৎ এটা কি আমাদের হচ্ছে সিসমিক, এটা কি সিসমিক সার্ভে করছি আমরা, এটা হচ্ছে আমাদের জিওফোন, এটা হচ্ছে আমাদের জিওফোন। সো ধরো না এই জিও ফোন আমরা রিসিভ করতেছি, রিসিভ করার পরে আমরা অনেক টেকনিক্যাল টেকনিক্যাল ব্যাপার আছে সেখানে, সেখানে দেখার পর আমরা চিত্র এঁকে ফেললাম যে এই এই জায়গার মধ্যে তেল গ্যাস থাকতে পারে। তারপর আমরা মাটি ডিপ করে খুঁড়ি, বের করে ফেললো, আমরা বড় লোক হয়ে যাবো, শেষ, কাহিনী এখানে শেষ। তারপরে আল্ট্রাসাউন্ড ক্লিনার, ল্যাবরেটরিতে যখন ছোটখাটো যন্ত্রপাতি নিখুঁতভাবে পরিষ্কার করতে হয় তখন আল্ট্রাসাউন্ড ক্লিনার ব্যবহার করা হয়। এখানে কোনো একটি তরঙ্গ ছোটখাটো যন্ত্রপাতি ডুবিয়ে রেখে তার ভিতরে আল্ট্রাসাউন্ড পাঠানো হয়, তারপর কম্পনের যন্ত্রপাতি সব মূল্য বের হয়ে আসে। মানে আহ একটা তরলের মধ্যে ছোটখাটো যন্ত্রপাতি যদি ডুবাই রাখো, তার মধ্যে যদি অনেক জোরে শব্দ করো, সেই কম্পনের ভিতর থেকে সব ময়লা ভিতরে চলে বাইরে থেকে চলে আসে। ওই যে মোবাইলের ভিতরে যদি পানি ঢোকে তাহলে ভাইব্রেশন করলে তো ওটা বেরো হয়ে আসে, কাহিনী এক। তারপরে সুরযুক্ত শব্দ, সুরযুক্ত শব্দ, হুম, সুরযুক্ত শব্দ, লেটস ডু ইট। সুরযুক্ত শব্দ কি? সুরযুক্ত শব্দ হলো তোমাদের হারমোনি, গিটার, তবলা, তারপরে ভায়োলিন, পিয়ানো, ড্রাম, ঠিক আছে, এই সমস্ত, এই সমস্ত, তারপরে সিতার, এই সমস্ত যে আমাদের এইগুলো আছে, আমাদের যন্ত্রপাতিগুলো আছে, সেই যন্ত্রপাতি থেকে সাউন্ড যেটা বের হয় ওটা রিদমিক, মানে অনেক, মানে আম, সুরযুক্ত তৈরি হয়। ওটা থেকে যে সাউন্ডটা তৈরি হয় সেটা অনেক রিথমিক হয়ে যায়, মানে অনেক সুন্দর, সুরালো শব্দ, শুনতে আমাদের ভালো লাগে। আমাদের চারপাশে নানা ধরনের শব্দ রয়েছে, মাঝে মাঝে কিছু শব্দ শুনতে আমাদের ভালো লাগে, যে শব্দ শুনতে আমাদের ভালো লাগে মাঝে মাঝে সবচেয়ে প্রধান হচ্ছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের শব্দ, ঠিক আছে। তো বাদ্যযন্ত্রের শব্দে তিনটা জিনিস কাজ করে মেইনলি, সেটা হচ্ছে তোমাদের তীব্রতা, তীক্ষ্ণতা
এবং আরেকটা হলো তোমাদের টিম্বার। টিম্বার তীব্রতা, তীক্ষ্ণতা, টিম্বার। তীব্রতা হচ্ছে একটি সুরেলা শব্দ কত জোরে শোনা যাচ্ছে তার পরিমাণ হচ্ছে তীব্রতা। সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য নিয়ে একই তীব্রতার শব্দকে কখনো মোটা কখনো চিকন শোনা যায় তাকে তীক্ষ্ণতা বা পিচ বলে। এবং টিম্বার, টিম্বার বিভিন্ন বিভিন্ন যন্ত্র বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য নিয়ে বোঝা যায় সেটা হচ্ছে টিম্বার বা সুরের গুণ। অর্থাৎ টিম্বারের মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা কিসের শব্দ হচ্ছে। এবং তীক্ষ্ণতা, সুযুক্ত শব্দে যে বৈশিষ্ট্য দিয়ে একই তীব্রতার শব্দকে কখনো মোটা কখনো তীক্ষ্ণ শোনা যায় তাকে তীক্ষ্ণতা বা পিচ বলে। তীক্ষ্ণতার যে একক, হুম তীক্ষ্ণতার একক হচ্ছে তোমাদের হার্জ। এবং তোমাদের এই শব্দের তীব্রতার একক হচ্ছে ডাব্লিউ মিটার স্কোয়ার, ডাব্লিউ মিটার পার স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ যে শব্দ শক্তি যায়, শব্দ শক্তি যায় তাকে শব্দের তীব্রতা বলা হয়। এবং তিনবার সুরের গুণ, সুরের শব্দ তৈরি করার জন্য নানা ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করে, সেগুলোকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়। কি কি? তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র, একতারা, বেহালা, সেতার অথবা বীণা, বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র, বাঁশি বা হারমোনিয়াম, আঘাত দিয়ে শব্দ তৈরি করার যন্ত্র, ঢোল, তবলা, ড্রাম ইত্যাদি। ঠিক আছে, সো এই আমাদের শেষ কনসেপ্ট শব্দের দূষণ। শব্দের দূষণ তোমরা একটু পড়ে নিবা। এখানে জেট ইঞ্জিন, ট্রাফিক, গাড়ি, টেলিভিশন, কথাবার্তা, নিঃশ্বাস, মশার পাখার শব্দ, প্রতিটা শব্দের আলাদা আলাদা তীক্ষ্ণতা হয়। সো তাও তোমাদের যদি একটু দেখাই দিই, ঠিক আছে। সো তোমাদের জেট ইঞ্জিন হচ্ছে সবচেয়ে তীব্র আওয়াজ করতে পারে। জেট ইঞ্জিনের শব্দ আমি জীবনে শুনি নাই নিজের কানে, সরি শুনছো, অনেক শুনছো, তোমরা হয়তো অনেক শুনছো। আমাদের বাসার ছাদের উপর দিয়ে চলে যায়, আমাদের বাসার উপর দিয়ে চলে যায়। সো এটা হচ্ছে 110 থেকে 140 ডেসিবেল। তারপরে আমাদের ট্রাফিক সিগন্যালে আমরা যখন দাঁড়ায় থাকি তখন একটা শব্দের সৃষ্টি হয়, সেটা তোমাদের 80 থেকে 90 ডেসিবেল। তারপর আমরা যখন গাড়ি আমাদের সামনে দিয়ে ভব করে চলে যায় তখন গাড়ি একটা শব্দ তৈরি করে যেটা নর্মাল, এক্সট্রা কোনো সাউন্ড না। ল্যাম্বরগিনি, ফেরারি বা বুগারির সাউন্ড হতে পারে না, নর্মাল 60 থেকে 80 ডেসিবেল। এবং তারপর হচ্ছে তোমাদের টেলিভিশন। টেলিভিশনের ক্ষেত্রে আমরা যে টিভি শব্দ শুনি সেটা সাধারণ শব্দ, জোরে গান বাজালে আলাদা জিনিস, 40 থেকে 60 ডেসিবেল। ঠিক আছে, তারপর আমাদের কথাবার্তা, এই যে আমি তোমাদের সাথে কথাবার্তা বলছি, জোরে চিৎকার না করলে সেটা হবে তোমাদের 40 থেকে 60 ডেসিবেল। নিঃশ্বাস, নিঃশ্বাস নিচ্ছি, এক্সট্রা নিঃশ্বাস না নিলে 10 ডেসিবেল। এবং মশার পাখার শব্দ যেটা আমাদের কানের কাছে আসলে আমরা শুনতে পাই সেটা 0 ডেসিবেল। বাট আমরা যখন কানের কাছে যাই তখন আমরা শুনতে পাই কারণ মশা একটা শব্দ তৈরি করতে পারে যেটা অনেক ক্ষুদ্র পেশিদের জন্য 0 ডেসিবেল ধরা হয়েছে। সো ডান। আর 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 বেসিক কোনো কনসেপ্ট কিছুই নেই, সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। আর কোনো কিছু বোঝেন নাই, আর কোনো কিছু জানার নেই, আর কোনো কিছু শেখার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে। মানে এই অধ্যায়ের বেসিক আর কিছু নাই। যদি কিছু আসে সেটা আমরা হয়তো বা পড়তে পড়তে, অঙ্ক করতে করতে জেনে যাব। আমাদের তারও 2-3 দিন প্রায় সেটার পেছনে সময় দিতে হবে, আমাদের সিকিউর করতে হবে। আমরা 2 দিনে বেসিক ক্লিয়ার করে ফেললাম। সবাইকে শেষমেশ একটাই কথা, শেষ পর্যন্ত এতক্ষণ থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে মন থেকে থ্যাংক ইউ। গুড বাই, গুড বাই সবাইকে।